দুলাভাই আমারে ব্যাট টাচ করে আম্মা। 13 বছর বয়সী দিলাশা রান্নাঘরে মায়ের পাশে গুটিসুটি মেরে বসে ফিসফিসিয়ে মাকে উপরোক্ত কথাটি বলে। আফরোজা বেগম ডালে নুন ফেলে দিয়ে বিরক্তি নিয়ে ছোট মেয়ের দিকে গরম চোখে তাকিয়ে বলেন, কি ইংরেজি ফটর ফটর করস মাইয়া, বাংলায় ক। দিলাশা কিছুক্ষণ চুপ করে থেকে, ব্যাড টাচ মানে খারাপ স্পর্শ, দুলাভাইয়ের চরিত্র ভালো না আম্মা। কথা শেষ করার আগেই দিলাশার গালে আফরোজা ঝুঁটা হাতে থাপ্পড় পড়ে। বেচারি গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় মায়ের দিকে। আফরোজা হিসিয়ে বলে ওঠেন, পাকনা হইছ? খারাপ ছোঁয়া ভালা ছোঁয়া এগুলান কইতে শিখছো? হ্যাঁ, বয়স কয়টা হয়েছে? আমি চিনি আম্মা, আমাদের স্কুলে এসব শিখিয়েছে, আর প্রতিবাদ করাও শিখিয়েছে। উনি খারাপ, তুমি আমার কথা বিশ্বাস করো। এই মাইয়া চুপ, স্কুলে যাইয়ে এসব শিখছস? তোর স্কুলে যাওয়া বন্ধ। এইরকম কথা আর একবার মুখ দিয়ে উচ্চারণ করলে তোর জিহবা টান মাইরা চিরা ফালায় দিমু। আমার বড় মাইয়াটা সারা জীবন কত কষ্ট করছে, ছাত্র পড়ায় সংসারে টাকা দিছে, না খাইয়া তোরে খাওয়াইছে। হ্যার একটা ভালা ঘরও বিয়া দিছি, জামাই কত ভালা, আর তুই আইসস আমার মাইয়ার সংসার ভাঙতি, আমারে কান পরা দিতি। আমার কথাটা তুমি বোঝার চেষ্টা কর আম্মা। আমারও তো বুঝা কাম নাই। তোর যদি হ্যারে ভালা না লাগে তুই হ্যার থেকে দূরে থাকবি, তবে কেউরে বুঝবার দিবি না। আমার বড় মাইয়া যেন না বোঝে মাইয়াটা পোয়াতি। এ অবস্থায় যদি তার সংসারের কোনো 19-20 হয়, তাইলে কি হইব? আমি নাতি নাতনি জন্মাইবার আগেই বাপ হারা হইয়া যাইব না? মায়ের কথার ওপরে দিলাশা আর কিছু বলতে পারে না, আপাকেও বলতে পারবে না। যদি মা মারে, মেয়েকে প্রশ্রয় না দিল, মেয়ের বলা কথাগুলো বারবার আফরোজার মনে উঠতে থাকে। সত্যি কি তার বড় মেয়ের জামাই ছোট মেয়েকে বাজে ভাবে স্পর্শ করে? কিন্তু দেখে তো এরকম মনে হয় না। খুব ভালো মানুষের চেহারা তো। নীলাশাকে কত আদর করে। দিলাশা আর বোঝার ভুল, হয়তো সাধারণ স্পর্শ ভুলে কোনো স্পর্শকাতর জায়গায় লেগে গেছে, তাই ওর এমন মনে হয়েছে। এই ভেবে তিনি নিজেকে শান্ত করেন। বিকেলে রমিজ মিয়া বাড়ি ফিরেন হাত ভর্তি বাজার নিয়ে। গরুর মাংস, ডিম, ইলিশ মাছ এসবই। যদিও তাদের পরিবার এত সচ্ছল নয়, তারা নুন আনতে পান্তা ফুরায়, যাই মিলে তাই খেতে পারে। কিন্তু মেয়ে জামাইকে তো আর এভাবে শুকনো মুখে রাখা যায় না। কয়টা ভালো মন্দ খেতে না পারলে এ আবার কেমন শ্বশুর বাড়ি। আব্বাকে দেখে দিলাশা দৌড়ে বাবার থেকে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে ছুটে যায়। ব্যাগ থেকে নিজের জন্য নিয়ে আসে তেঁতুল আর সিঙ্গারা। আম্মা দেখবার আগে আঁচলের তলায় লুকিয়ে চুপচাপ চলে যায় নিজের ঘরে। এ বাড়িতে একমাত্র আব্বাই একজন যে তাকে খুব ভালোবাসে, সবার থেকে বেশি। বছর 3 আগে রমিজ মিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। বয়স 51। এই বয়সে তিনি শখ করে বাইক কিনেছিলেন। যদিও শখটা ছিল যৌবনের, আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় যৌবনের শখ পূরণ করতে হলো 50-এর কোটায় এসে। বাজারে যাক বা কোনো কাজে, মেয়েদের স্কুলে কলেজে সব জায়গায় যাওয়ার একমাত্র বাহন ছিল এই মোটর বাইক। এই পর্যন্ত সব ঠিক থাকলো, এক অমাবস্যা রাতে সব এলোমেলো হয়ে যায়। রমেশ মিয়া অ্যাক্সিডেন্ট করেন, ভয়ঙ্কর সে অ্যাক্সিডেন্ট। মাথায় হেলমেট থাকায় সেই যাত্রায় তিনি বেঁচে যান, তবে ওনার বাম পা হয়ে যায় দ্বিখণ্ড। করতে হয় অপারেশন, লাখ লাখ টাকা খরচ। সংসার একমাত্র উপার্জনকারী রমিজ, উনি ঘরে বসা, তাই সংসারে 3 বেলা অন্ন জোগাড় করাই কষ্টদায়ক। চাষের জমি আর হালের গরু দুখানাও বিক্রি করতে হয় রমিজের চিকিৎসা খাতে। সেই সময়টা ছিল দুঃস্বপ্নের মতো। নীলাশা তখন 2টো টিউশনি করিয়ে সংসারে অল্প টাকা দিত। একসময় রমিজ সুস্থ হয়, তবে আগের মতো দাপট ফিরে আসে না। দরিদ্রতা পিছু ছাড়ে না। পাশের পাড়ার ছেলে মইনুল নীলাশাকে দেখতো টিউশন পড়াতে যাওয়ার সময় ওই পাড়ায়। সেখান থেকে নাকি নীলাশাকে তার মনে ধরে। বার কয়েক প্রেম প্রস্তাবও পাঠিয়েছে, তবে নীলাশা আর 5টা মেয়ের মতো প্রেম করে সময় নষ্ট করতে চায় না। প্রেম করলেও বাড়তি সময় লাগে, সেই সময়টা সংসারে কাজে লাগালে বরং লাভ। তবে মইনুল পিছু ছাড়েনি, পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে নীলাশাকে বিয়ে করেছে। রমিজ আর আফরোজার না করার কোনো কারণ ছিল না, কারণ ছেলের বাড়ি তাদের চেয়ে দ্বিগুণ সচ্ছল। আর কোনো রকম চাওয়া চাই নেই, এইরকম ছেলে তো সোনার হরিণ। যথারীতি বিয়ে হয়। শুরুতে নীলাশার সংসার ছিল স্বপ্নের মতন, স্বামীর ভালোবাসা ছিল ভরপুর।
কিন্তু যখন নীলাশা গর্ভধারণ করে তখন থেকে মইনুল কেমন যেন পাল্টে যেতে থাকে। মাতৃত্বকালীন জটিলতার কারণে ডাক্তার বারণ করে দিয়েছিল স্বামীর কাছাকাছি যাওয়া। নীলাশার সৌন্দর্যে ভাটা পড়েছে, চুল পড়ে মাথা টাক প্রায়। রাতে ঘুম হয় না, তাই চোখের নিচে কালো দাগ, গালে মেস্তা। ছিমছাম গরনের মেয়েটা কেমন যেন বেলুনের মতো মুটিয়ে গেছে। নীলাশাকে দেখলে এখন আর মইনুলের চোখে প্রশান্তির রেখা দেখা দেয় না, যা আগে ছিল। নীলাশার প্রতি মইনুলের অবহেলা সে বুঝতে পারে, তবে কিছু বলে না। সে ভাবে বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মইনুলের কুদৃষ্টি যে তার একমাত্র আদরের বোনের উপর পড়েছে, তা নীলাশার ভাবনাতীত। নীলাশা মইনুলের এমন নিকৃষ্ট চরিত্রের কল্পনাও করতে পারে না। কেউ কি ভাবলো, কে কি কল্পনা করলো, তাতে মইনুলের কিছু যায় আসে না। তেরোতে পা দেওয়া নীলাশার সবেমাত্র মেয়েলি গড়ন ফুটে উঠছিল। বয়সন্ধিতে মেয়েরা সব থেকে বেশি সুন্দর থাকে, সদ্য ফোটা ফুলের মতো নরম স্নিগ্ধ। দিলাশা এবার থেকে সচেতন থাকে, প্রয়োজন ছাড়া মইনুলের সামনে পড়ে না, কথাও বলে না খুব। মইনুল কথা বলতে গেলে এই ওই অজুহাতে তাকে এড়িয়ে যায়। সেবার আর মইনুল দিলাশাকে ভাগে পায় না। তবে দিলাশাকে আপন করে পাওয়ার একটা নোংরা চিন্তা মইনুলের নোংরা মস্তিষ্কে থেকে যায়। মইনুল যা চায় তা যে কোনো ভাবে সে পেয়েই ছাড়ে, যেমনটা হয়েছে নীলাশার বেলায়। তবে সেটা ছিল পবিত্র, বর্ষার এক আধার রাতে। নীলাশার তখন লেবার পেন ওঠে। সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে আফরোজা রমিজ ছুটে যায় হসপিটালে। কাল দিলাশার পরীক্ষা আছে, তাই তার ঘুমোতে হবে। ভূত প্রেতে দিলাশা ভয় পায় না। 5 ওয়াক্ত নামাজ আর 4 কুল পড়া তার নিত্যদিনের অভ্যাস, তাই সে একা থাকতে পারবে। মানুষের ভয় অবশ্য বাহিরে তালা দিয়ে নিজেদের সাথে চাবি খান নিয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর সবাই ব্যস্ত হয়ে পড়ে নীলাশাকে নিয়ে। মইনুলের চোখ তখন খুঁজে দিলাশাকে, কোথায় ও দেখতে না পেয়ে সে শাশুড়িকে জিজ্ঞেস করলে সব জানতে পারে। তার চেহারায় কুটিল হাসি ফুটে ওঠে। সবাই যখন নীলাশাকে নিয়ে ব্যস্ত, তখন মইনুল তার কাজ সেরে ফেলে। কৌশলে শাশুড়ির থেকে গেটের চাবিটা হাতিয়ে নেয়। উনি নিজের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখেছিলেন সাইড টেবিলে। সবার আড়ালে চলে যায় মইনুল। নিজের বাইকে করে রওনা হয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একদিকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে স্ত্রী, আর অন্যদিকে নিজের কুৎসিত কাম বাসনা পূরণ করতে স্বামী ছুটে যাচ্ছে পাগলের ন্যায় স্ত্রীরই আপন বোনের কাছে, তার সতীত্ব হরণ করতে। বর্ষার আধার রাত, মেঘের বুকে লুকিয়ে আছে চাঁদ। ঝড়ো হাওয়া বইছে চারপাশে, বৃষ্টি আসার পূর্বাভাস। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দিলাশা। না, আজ তার মনে কোনো ভয় সংখ্যা নেই, কারণ সে জানে মইনুল বাড়িতে নেই, তারা চলে গেছে, আর আসবে না। যতদিন মইনুল এই বাড়িতে ছিল, ছোট্ট দিলাশা অনেক সচেতন ছিল। দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমাতো। কিন্তু আজ আর নিজের রুমের দরজা বন্ধ করেনি, জানালাখানিও সামান্য খোলা। বাতাস বারে বারে জানালাটাকে খুলছে আর বন্ধ করছে। শব্দ হচ্ছে, তবু দিলাশার ঘুম ভাঙছে না। এই ঘুম যে সাধারণ নয়, কাল ঘুম। ভাঙবে কি করে? সে যে স্বপ্ন দেখছে, সুন্দর সেই স্বপ্ন। বড় ডাক্তার হয়েছে সে, সবাই ডাক্তার ম্যাডাম বলে ডাকছে। আচমকা শরীরে ভারী কিছুর উপস্থিতি টের পায় দিলাশা। কেউ তার হাত দুটো চেপে ধরেছে। না না, শুধু ধরেনি, পিছনে নিয়ে বেঁধেও ফেলেছে। দিলাশার হালকা স্ফীত বক্ষ জুড়ে শক্ত একজোড়া হাত তাণ্ডব চালাচ্ছে। সাথে সাথেই চোখ খুলে তাকালে সে কিছুই দেখতে পায় না। অন্ধকারে ব্যক্তিটির চেহারা স্পষ্ট, তবে বুঝতে পারে তার সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটছে। দিলাশা চিৎকার করে, জোরে জোরে ডাকে, আম্মাকে, আব্বাকে। কিন্তু না, কেউ সাড়া দেয়নি। কারো কান পর্যন্ত পৌঁছায়নি তার আর্তনাদ। আস্তে আস্তে বলিষ্ঠ হাতটি তার পাজামা স্পর্শ করে। দিলাশা বুঝতে পারে সে উলঙ্গ হচ্ছে। 13 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, যার বয়সটা খেলাধুলা করার, স্বপ্ন দেখার। কিন্তু আজ সে যে নিজের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলল, সতীত্ব। তার মুখোশধারী আপনজনের কাছে। হয়তো এই জন্যই ইসলাম শালী দুলাভাইয়ের সম্পর্কটাকে পছন্দ করে না, সমর্থনও করে না। তবে সব মানুষ এক হয় না। কেউ কেউ শালীদেরকে নিজের বোনের মতোই মনে করে। মানুষের কানে দিলাশার চিৎকার পৌঁছায়নি, তবে হয়তো সৃষ্টিকর্তার কানে পৌঁছেছে। আকাশ ফেরে নেমে এসেছে মুষলধারে বৃষ্টি, সাথে বজ্রপাত। এক বিকট শব্দ হয়, বজ্রের শব্দ। ছোট্ট শরীরখানি আর সইতে পারে না।
জ্ঞান হারায়। তবে জ্ঞান হারাবার আগে জানালার ফাঁক গলে বজ্রের আলো প্রবেশ করলে সে তার অপরাধের মুখখানি দেখতে পায়। দেখার পরে সে জ্ঞান হারায়, তার আগে না। নীলাশার নর্মাল ডেলিভারি হয়েছে, ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়েছে। সবাই দেখে দেখে বলছে ছেলে নাকি অবিকল বাবার মতো দেখতে। তবে বাবার কোনো খোঁজ নেই। অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে কোথা থেকে উদয় হয় মইনুল। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। বাচ্চা নিয়ে সবাই ব্যস্ত থাকায় মইনুলকে নিয়ে মাথা ঘামায়নি কেউ। আর এতটা ভোর হয়ে এসেছে, নীলাশার স্যালাইন চলছে, ওর শ্বশুর বাড়ির লোকজন ঘুমুচ্ছে, আর আফরোজার কোলে বাচ্চা। দিলাশার যেহেতু পরীক্ষা আছে, তাই ওদের বাড়ি যেতে হবে। আফরোজা মইনুলের মাকে ডেকে তুলে নাতিকে তার কোলে দিয়ে বিদায় নেয়। পরের বার তারা মইনুলের বাড়িতে যাবে। যেহেতু নর্মাল ডেলিভারি, তাই হসপিটালে রাখার প্রয়োজন নেই। বাড়ি ফিরে যখন দরজায় তালাটা দেখতে পায় না, তখন আফরোজা আর রমিজ দুজনের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তার মেয়েটার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি তো? মেয়েটা ঠিক আছে তো? মেয়েটাকে একা রেখে গিয়ে ভুল করলো তারা? রমিজ তাড়াতাড়ি পা চালিয়ে ঘরে প্রবেশ করলো। আফরোজার পা চলছে না। কষ্ট করে টেনে টেনে সে দিলাশার ঘর পর্যন্ত যায়। বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে দিলাশা, জ্ঞান নেই। চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। উপস্থিত দুই স্বামী স্ত্রীর বুঝতে বাকি রয় না তাদের মেয়ের সঙ্গে কি হয়েছে। আফরোজা মেঝেতে বসে পড়ে, আহাজারি করে কান্না শুরু করে। নড়বার শক্তিটুকু অবশিষ্ট নেই তার। রমেশ কষ্ট পায়, তবে কান্নাকাটি করে মেয়েটাকে এভাবে ফেলে রাখলে তো আর চলবে না। হাসপাতালে নিতে হবে। তার আগে আফরোজাকে শান্ত করতে হবে। শান্ত হও আফরোজা, কাইন্দো না। কাইন্দা লোক জানেও না। হাসপাতালে নেই আগে, তারপর যা করার করমনে। মাইয়াডারে তো আগে বাঁচাইতে হইব। ওই বাঁচলেই না আমরা জানতে পারুম সব। আমি কেমনে শান্ত হইমু? নীলার বাপ, আপনি দেখতেছেন না আমার নিষ্পাপ মাইয়াডার অবস্থা? আমরা তো কারো খারাপ করি নাই কোনোদিন। আল্লাহ এ কোন শাস্তি দিল আমারে, আমার মাইয়াডারে? এ আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, তুমি এটা কি করলা? বকে এলো পাথারি থাপ্পড় দিয়ে দিয়ে আফরোজা আহাজারি করে কান্না করছেন। রমিজারও কান্না পাচ্ছে, তবে তিনি এখন দিলাশার দিকে মনোযোগ দেন। আফরোজাকে ধমকে শান্ত করে দিলাশাকে পাজা কোলে করে বাহিরে নিয়ে আসে। এত সকালে গাড়ি নেই, তাই হেঁটে রওনা হয় হাসপাতালে। একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় দিলাশাকে। অন্য ডাক্তাররা আগে পুলিশকে ইনফর্ম করার কথা বললেও তিনি কিছুই বলেন না। আগে রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করেন। বাহিরে বিচলিত নয়নে বসে আছে দুজন, ভিতরে তাদের সদ্য ধর্ষিতা মেয়ে। দুজনের মনে ভয়, সম্মানের। এ সমাজে ধর্ষিতার কবরে ঘাস জন্মায়, তবে ধর্ষকের বিচার হয় না। রাস্তায় হেঁটে গেলে ব্যক্তি নামের পরিবর্তে ধর্ষিতার বাবা হিসাবে পরিচয়টা জনপ্রিয়তা পায়। আর কোনো মর্মে যদি ধর্ষিতা বেঁচেও যায়, তবে লোক সমাজ তাকে বাঁচতে দেয় না। ধর্ষক ধর্ষণ করে একবার, কিন্তু সমাজে ধর্ষিতাকে ধর্ষণ করে বারবার। দীর্ঘ সময় পরে ওটি থেকে বেরিয়ে আসে দাঁড়ায় ডক্টর রিনা খাতুন। দৌড়ে তার কাছে ছুটে যায় রমিজ আর আফরোজা। আপনাদের মেয়ে ভালো আছে, তবে তার যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি ঔষধের দ্বারা তার শরীর ঠিক হবে, তবে মনের গ্যারান্টি আমি দিতে পারছি না। উনি কিছুক্ষণ চুপ রয়, পিনপিনে নীরবতা। ডাক্তার রিনা একটা লম্বা শ্বাস টেনে বলেন, তো পুলিশকে ইনফর্ম করবেন না? রমিজা একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বলে, থানা, পুলিশ, উকিল, অত টাকা কই পাবো ডাক্তার সাহেবা? দেশে কি আইন আছে? ডাক্তার রিনা চুপ হয়ে যায়। তিনি আর কিছু বলেন না। উনি কিছু বলতে চান না, এমনটা নয়। আসলে ওনার কাছে উত্তর নেই। রমিজের কথা শেষ, প্রশ্নটার উত্তর নেই। দেশের আইন ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ এমন সহস্র অসহায় গরিব পিতার কাছে। রমেশ দিলাশাকে দেখতে কক্ষে প্রবেশ করে। মেয়ে তার শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ডাক্তার বলেছে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। ঘন্টা খানেক বাদে সে জেগে উঠবে। মোবাইল ফোনের মাধ্যমে নীলাশা জানতে পেরেছে তার বোন অসুস্থ। কি অসুখ তা জানেনি, তবে বোনকে দেখার জন্য তার মনটা ছটফট করছে খুব। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে উড়ে গিয়ে বোনের পাশে বসতে, তার সাথে কথা বলতে। সবচেয়ে বেশি ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরতে। দিলাশা যখন জ্ঞান ফিরেছিল তখন রমেশ তাকে জিজ্ঞেস করেছে, তার সাথে এমন নোংরা কাজটা কে করেছে? তাকে দেখিয়ে বোঝা যাচ্ছিল সে কতটা রাগান্বিত। বল দিলাশা, তোর সাথে এত জঘন্য একটা কাজ কে করেছে?
আমি তাকে নিজের হাতে খুন করব। দিলাশা কিছু বলেনি, শুধু নীরবে চোখের জল ফেলেছে। তখন রমিজ ওকে ধমক দিলে তার প্যানিক অ্যাটাক আসে। ডাক্তার এসে রমিজকে ধমকে দূরে সরিয়ে দেয়। দিলাশাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। পরে ডাক্তারের কথা মতো দিলাশাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। আর না দিলাশা কাউকে কিছু বলেছে। কাকে বলবে সে? মাকে? যাওয়ার আগে রমিজ দিলাশার কানে ফিসফিসিয়ে একটা কথা বলে গিয়েছিল, যদি তুই কাউকে কিছু বলিস তোর আপাকে আর পাবি না, শেষ করে দিব তাকে। ভয় পাচ্ছে দিলাশা, মায়ের কাছে বললে মা তার কথা বিশ্বাস করবে না, তাই চুপ হয়ে গেছে। বাড়তি একটা কথাও বলছে না। সপ্তাহখানিক বাদে নীলাশা তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি আসে। মইনুল তাদের দিয়ে যায়। দিলাশা স্বাভাবিক নেই, তবে মইনুলকে দেখে সে আরো বেশি অস্বাভাবিক হয়ে যায়, যা নীলাশা খুব ভালোভাবেই খেয়াল করে। খটকা লাগে তার। বোনের সাথে কি ঘটেছে তা সে জানে না, কেউ তাকে জানায়নি এখনো। শুধু আফরোজা, রমিজ আর দিলাশা বাদে কেউই জানে না। রাত হয়েছে। নীলাশার ছেলে ঘুমিয়েছে। নীলাশা মশারি টাঙ্গিয়ে মাকে বসিয়ে রেখেছে ছেলের পাশে। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে দিলাশার রুমে এসে উপস্থিত হয়। নীলাশা এসেছে থেকে দিলাশা আর ঘর ছেড়ে বেরোয়নি, বাবুকেও কোলে নিতে যায়নি। অথচ দিলাশা ছিল বাচ্চা পাগল। প্রতিবেশীদের যে কারো বাচ্চা হলেই সে কোলে নিতে এগিয়ে যেত। বাচ্চা পেলেই সে খুশি। রুমের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে দিলাশা। দরজায় মৃদু শব্দেই সে ধরফরিয়ে ওঠে। এখন সে বেশ সচেতন। দিলাশাকে দেখে সে কিছুটা প্রশান্তি পায়। দিলাশা পরিবর্তন হয়েছে। আগের মতো চাঞ্চল্যতা নেই তার মধ্যে। কেমন যেন মিয়ে গেছে। বনের পাশে গিয়ে নীরবে বসে নীলাশা। বনের মাথায় হাত বুলিয়ে বলে, বড্ড শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়ার অনিয়ম কেন করিস? খাই তো। দিলাশার সরল উত্তর, বাবুকে দেখতে গেলি না? কোলে নিবি না? কি মিষ্টি হয়েছে জানিস? আমার শরীর ভালো নেই আপা। তা বুঝতেই পেরেছি, নয়তো তুই ঘরে বসে থাকার মতো মেয়ে নস। এই বলে নীলাশা হাসে। তবে দিলাশা ঠোঁটের কোণে চিরচেনা সে হাসি আজ বিলীন। কিছুক্ষণ চুপ থাকে নীলাশা। কক্ষ জুড়ে পিনপিনে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে নীলাশা বলে, তোর সাথে কিছু ঘটেছে, ভয়ঙ্কর কিছু। আমি বুঝতে পারছি, তবে ঠিক কি ঘটেছে আমি তা আন্দাজ করতে পারছি না। আমি জানি তুই আম্মাকে নিজের মনের কথা বলবি না। আম্মা এমনি মহিলা ঠিকই, কিন্তু মেয়েদের মনের কথা বোঝে না, গুরুত্ব দেয় না। উনি মনে করেন দুনিয়া ওনার মতোই সরল। আর আব্বা, তাকেও কিছু বলিসনি মানে ব্যাপারটা গুরুতর। তুই আমাকে বিশ্বাস করিস? দিলাশা নিশ্চুপ। কোনো উত্তর নেই তার তরফ থেকে। নীলাশা কণ্ঠে আরো কোমলতা এনে বলে, দিলা, বোন আমার, আয়, আপার কাছে আয়, তোকে একটু জড়িয়ে ধরি। নীলাশা দিলাশাকে বুকে টেনে নেয়। আর দীর্ঘদিন পরে একটা উষ্ণ বুক পেয়ে দিলাশার গলায় দলা পাকানো কান্নারা উপচে পড়ে। সে কান্না করে, ঠিক কতক্ষণ তার হিসেব নেই। নীলাশাও তাকে কোনো রকম বাধা দেয় না। কাঁদুক, কেঁদে মনটা আগে হালকা করুক। আপা, আমি তোমাকে অনেক ভালোবাসি আপা। আমি চাই তুমি সুখে থাকো, দুঃখরা তোমার নাগাল না পাক। আমার বোনকে কষ্টে রেখে আমি কিভাবে সুখে থাকবো পাগলি? তুই আমাকে মনের কথা বল না বোন। আমাকে বিশ্বাস করবে? অবিশ্বাস করার প্রশ্নই আসে না। আমি ধর্ষিতা আপা, আমি ধর্ষিতা। আর আমার ধর্ষক আর কেউ না, দুলাভাই, মইনুল। এই বলে দিলাশা আবারও নীলাশার বুকে মুখ লুকায়। হেসকে তুলে কাঁদছে সে। এমন কিছু একটা হবে নীলাশা ভেবেছিল, তবে এতটাও ভাবেনি। শেষ পর্যন্ত কিনা তার স্বামী, তার সন্তানের বাবা একজন ধর্ষক। কিভাবে মানবে নীলাশা? কি করবে? পাগল পাগল লাগছে তার। তার ফুলের মতো বোনটা কলঙ্কিত হয়ে গেল। এই দুঃখ সে কই রাখবে? যথাসম্ভব নিজেকে সামলে দিলাশার থুতনি ধরে মুখটা উঁচু করার চেষ্টা করলে দিলাশা বলে, আমি ধর্ষিতা আপা, আমি কলঙ্কিত। শ্, মুখ বন্ধ। আর একবার এই শব্দটা উচ্চারণ করবি না, এই শেষ। আর কেউ যেন এই কথা জানতে না পারে। তুই ধর্ষিতা নস, তুই পবিত্র, সবচেয়ে পবিত্র। আমার বোন পবিত্র। দু বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে অনেকক্ষণ, যতক্ষণ না নীলাশার ছেলের কান্না শোনা যায় ততক্ষণ। তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথা হয়। কি কথা তা পরে জানতে পারবেন। দিলাশাকে সান্ত্বনা দিয়ে নীলাশার ছেলেকে গিয়ে কোলে নেয়। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই, তাই সে বকের দুধ খাইয়ে দেয়। লক্ষ্মী বাচ্চাটা আবারও ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম আসে না নীলাশার। আজ আর ঘুম আসবেও না। সে হিসেব মিলাচ্ছে,
তার ছেলের ভবিষ্যতের হিসাব। সকালে দিলাশা আস্তে আস্তে হেঁটে বোনের ঘরে যায়। বোনের পাশে শুয়ে আছে ছোট্ট একটা বাবু। দিলাশার আদর করতে ইচ্ছে করে খুব, তাই দেরি না করে এগিয়ে যায়। বিছানায় বসে কোলে তুলে নেয় বোনের ছেলেকে। কি মিষ্টি একটা বাচ্চা, কোলে নিতে জেগে গেছে। কিন্তু দিলাশার মুখ দেখে কান্না করতে গিয়েও কাঁদেনি। এক দৃষ্টিতে খালার দিকে তাকিয়ে আছে সে, পলকও ফেলছে না। দিলাশার মায়া হয় খুব। সে বোনের ছেলেকে নিয়ে খেলতে থাকে। ছোট ছোট নরম হাত পা, ধরলেই গলে যাবে এমন। নীলাশা জেগে বোনকে দেখতে পায় নিজের বিছানায়। বোনের মুখে হাসি ফুটেছে কোমল শিশুর সান্নিধ্যে এসে। বাবা, ছোট মায়ের কোলে এসে একটু কান্না আসছে না দেখি পাজির ছেলের। দিলাশা বোনের কথার প্রত্যুত্তরে মিষ্টি হাসি ছড়ে। খানিকক্ষণের জন্য সে সব ভুলে গেছে, আবারও নিজের বাচ্চা মতে ফিরে এসেছে। এই কদিনে দিলাশা বড় হয়ে গিয়েছিল, অনেকটা বড়। যতটা বড় হলে কষ্টগুলো মনের ভিতরে গোপন করে রাখা যায়, ঠিক ততটা বড়। দেখতে দেখতে 40 দিন পার হয় দিলাশার ছেলের। ওর নামকরণও হয়েছে, নিহাদ নাম তার। দিলাশার কলঙ্কিত জীবনেরও আজ 40তম দিন, তবে দিলাশার কাছে তা গতকাল। এত তাজা ভয়ঙ্কর স্মৃতি এখন তাকে তাড়া করে বেড়ায়। বাচ্চা মেয়েটা ভালো নেই। আজ নীলাশার শ্বশুর বাড়ি ফিরার পালা। মইনুল এসেছে নানান রকম মিষ্টি ফলমূল নিয়ে। জানালা দিয়ে মইনুলকে দেখে দিলাশা যে নিজের রুমের দরজা বন্ধ করেছে আর খোলেনি। নীলাশাকে বিদায় দিতেও সে যায়নি। আফরোজা জোর করেনি। সেদিনের পর থেকে মেয়ে তার এমনি ঘর কোনো হয়ে গেছে। রাত ঠিক 12টা। নীলাশা এখন আগের থেকে সুস্থ। এখন স্বামীর সাথে মেলামেশা করার পারমিশন আছে, তাই আজ তাদের কাছে আসার দিন। দীর্ঘ বিরতি নিয়ে তাদের স্বামী স্ত্রীর মিলন হবে, তাই সে একটু সেজেছে। মোহনীয় লাগছে তাকে। মুটিয়ে যাওয়া নীলাশাকে আজ কামনীয় লাগছে মইনুলের কাছে। তাই সে দেরি না করে ঝাঁপিয়ে পড়ে নীলাশার উপর। আদরে আদরে ভরিয়ে দেয় তাকে। তবে আজ নীলাশা অন্যরকম আদরের বায়না করে। সে নাইট ড্রেস অর্ডার করেছিল সেখান থেকে দুটো হ্যান্ডকাফ ও অর্ডার করেছিল। মইনুল ভাবে নীলাশা বের করেছে নিজেকে বাঁধার জন্য, কিন্তু না, নীলাশা উল্টো মইনুলকে বাঁধতে চায়। মইনুল বুঝতে পারে নীলাশা কি করার কথা ভাবছে। এতে তো তারই সুখ, পরিশ্রম কম আর মজা বেশি। খুশিতে গদগদ হয়ে সে নিজের হাত দুটো এগিয়ে দেয়। আর নীলাশাও দেরি না করে বেঁধে নেয় হাত দুটো আর শুরু করে দেয় নিজের কাজ। ঠিক যেমনটা মইনুল আশা করেছিল তেমনটাই। নীলাশা নিজের ঠোঁট এগিয়ে দেয়, যা মইনুল নিজের দখলে নিয়ে নেয়। সব স্বাভাবিক চলছে। স্বামী স্ত্রীর ভালোবাসার মুহূর্ত বেশ রোমান্টিক। সকাল শুরু হয় স্বাভাবিক, যতক্ষণ না কেউ মইনুলকে এসে দেখছে। এই চিররঙিন পৃথিবী থেকে একজন পাপীর বিদে হয়েছে, একজন ধর্ষক বিদে হয়েছে, তার মৃত্যু হয়েছে। খুব স্বাভাবিক, দেখেও মনে হচ্ছে না সে মৃত। খবর চাপা থাকে না। বাড়ি জুড়ে শুরু হয় আহাজারি, কান্না। দিলাশার কান অব্দি পৌঁছায় এই শয়তানের মৃত্যুর খবর। সাথে সাথে দিলাশার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও যেন উপযুক্ত শাস্তি পায়। আল্লাহ, আমি ওকে ক্ষমা করিনি, তুমিও করবে না। মইনুলের শান্ত মৃত চেহারাখানি দেখার শখ জাগে দিলাশার মনে। সে যদি পারত লাশটাকেও ক্ষত বিক্ষত করে দিত, কিন্তু এত সাহস নেই কিনা মনে। আফরোজা আহাজারি করছে বড় মেয়ের বিধবা হওয়ার শোকে। মায়ের কান্না দেখেও প্রথমবার দিলাশার রাগ লাগছে। বিরক্তির সীমা অতিক্রম করেছে। সবাই ভাবছে মইনুলের মৃত্যু স্বাভাবিক। স্ট্রোক করে মধ্যরাতে তার মৃত্যু হয়েছে, দাফন কাফনও শেষ। নীলাশার গায়ে উঠল সাদা রঙের শাড়ি। লাল শাড়ি পরে যেদিন এ বাড়িতে এসেছিল সেদিন এত আনন্দ লাগেনি যতটা আজ লাগছে। তবে তা মনে মনে। সবার সামনে সে অসহায় সাজার ভান ধরেছে। নীলাশা জানে বাবা না থাকলেও তার ছেলে তেমন একটা অসুবিধা হবে না জীবনে। সে থাকলেই হবে। শুধু বাবার ভালোবাসা পাবে না, এই যা। আর এমন বাবার ভালোবাসা কিই বা দরকার হবে। এমন বাবা থাকার চেয়ে এতিম ভালো। মইনুলের বাপের সম্পত্তির ভাগ যেগুলো মইনুল পাবার কথা ছিল, তা এখন তার ছেলে পাবে। জীবনটা বেশ আরাম আয়েশেই কেটে যাবে তার। নীলাশা নিজেই মইনুলকে খুন করেছে, তবে আফসোস, যেমনটা পরিকল্পনা করেছিল তেমন করে মারতে পারেনি। শেষ মুহূর্তে এসে পরিকল্পনা পাল্টে ফেলেছে। মইনুলের হাত পা বাঁধার পর নীলাশা সযত্নে 1 গ্লাস দুধ খাইয়েছিল তাকে, আর সেই দুধে মিশিয়ে দিয়েছিল গলার আওয়াজ কেড়ে নেওয়ার ওষুধ। এই রুমটা সাউন্ড প্রুফ।
তাই এটা না করলেও পারতো, কিন্তু ও চায় না মইনুলের স্বর শুনতে। কোনোভাবে যদি ইমোশনাল হয়ে পড়ে তখন মইনুলের ছলা কলায় পা দেওয়া যাবে না। কিছুক্ষণ পরই যখন মইনুল বুঝতে পারে সে কথা বললেও আওয়াজ বের হচ্ছে না, তখন সে ভয় পেয়ে যায়। নীলাশাকে দেখে তার ভয় লাগে। নীলাশার চেহারা ছিল শান্ত, অদ্ভুত রকম শান্ত। মইনুলের আত্মায় ভয় আসে। সে জোরে চিৎকার করতে চায়, ছোটাছুটি করতে চায়, কিন্তু পারে না। গলার স্বর হারিয়েছে সে, হাত পা বাঁধা। চরম অসহায় অবস্থায় মইনুলকে দেখে নীলাশার শান্তি লাগে, খুব শান্তি। নীলাশা মইনুলের ঠোঁটে ফেভিকল লাগিয়ে দেয়। ওর শ্বাস নেবার একমাত্র মাধ্যম ছিল নাক। নীলাশা মইনুলের নাক চেপে ধরে। মইনুল শ্বাস নিতে পারছে না, বাঁচার জন্য ছটফট করে। কিছুক্ষণ ধরে রেখে আবার ছেড়ে দেয়। মইনুল যখন বুক ভরে শ্বাস নিয়ে ভাবে এইবার হয়তো বেঁচে গেছে, তখন নীলাশা আবারও তার নাক চেপে ধরে। এরকমটা চলতে থাকে অনেক সময় ধরে। নীলাশা মুচকি হেসে বলা শুরু করে, আমি তোমাকে খুব ভালোবাসি মইনুল, খুব। যতটা ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য জীবন দেওয়া যায়, ঠিক ততটা। আমি তোমাকে কেন ভালোবাসি? আমার প্রতি তোমার ভালোবাসা, আমাকে পাওয়ার জন্য করা পাগলামি, এগুলো দেখেই তো আমি তোমাকে ভালোবেসেছি। অথচ তুমিই কিনা বদলে গেলে, আমাকে ঠকালে। তোমাকে পিতৃত্বের সুখ দিতে গিয়ে আমি এত কষ্ট সহ্য করলাম, আর তুমি কিনা আমার জন্য, নিজের সন্তানের জন্য নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারলে না। দুনিয়া থেকে তুমি একমাত্র পুরুষ যার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। সবকিছুর জন্য হয়তো আমি তোমাকে মাফ করে দিতাম, আমার ছেলেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতাম না, কিন্তু আমি আমার বোনকেও ভালোবাসি। ওর অপরাধীর সাথে সংসার করে আমি আমার বোনের সামনে কিভাবে দাঁড়াবো, ওর সাথে কিভাবে চোখ মেলাবো? এমনটা কেন করলে মইনুল? কেন আমার নিষ্পাপ কোমল বোনটাকে কেন অপবিত্র করলে? কেন? আমি তো তোমাকে মাফ করতে পারবো না মইনুল, পারবো না। আমার সন্তানকে ধর্ষকের ছায়ায় কিভাবে বড় হতে দেই বলো তো? তোমার ছায়া ওর উপরে পড়লে ও যে তোমার মতো নরপিশাচে পরিণত হবে না, তার কি নিশ্চয়তা? মইনুল নীলাশার কথাগুলো শুনে বুঝতে পারছে ওর আর রক্ষে নেই। তবু বাঁচার জন্য মানুষ তো কম চেষ্টা করে না। মইনুল নিজের সর্বোচ্চ শক্তি খাটায়, কিন্তু কোনো লাভ হয় না। ওর রুমটা সাউন্ড প্রুফ, তাই ও যে দাপড়াচ্ছে তার আওয়াজ রুমের বাইরে অব্দি যাচ্ছে না। কষ্ট হচ্ছে মইনুল, খুব কষ্ট হচ্ছে তাই না? ভেবে দেখো তো আমার বোনটার কেমন লেগেছিল। মেয়েদের কাছে যে জীবনের চেয়ে সম্মান বড়, একটা বাচ্চা মেয়ের চেহারায় সম্মান হারানোর ভয় দেখতে পাওনি তুমি? নীলাশা তুমি তুমি করে শান্তভাবে কথা বলছে, তারপর মোবাইল এনে একটা ভায়োলেন্স ভিডিও অন করে মইনুলের চোখের সামনে ধরে বলে, তোমাকে ঠিক এইভাবে শেষ করব মইনুল। নীলাশা একটা বড় ছুরি নিয়ে আসে মইনুলের চোখের সামনে। আলোতে সেটি চকচক করছিল। নীলাশার বেশি কিছু করতে হয়নি, ওর শুধু ভিডিওর সাথে সাথে মইনুলের নাক চেপে ধরার কাজটি চালিয়ে গেছে। হার্টের রোগী মইনুল বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ভয়ে তার মৃত্যু ঘটে, হৃদস্পন্দন থেমে যায়। মইনুলের শরীর ক্ষতিগ্রস্ত হয়নি ঠিকই, কিন্তু ও মরেছে, ভয় পেয়েই চলে গেছে। নীলাশা একটা লম্বা শ্বাস নিয়ে মইনুলের ওপর ঝুঁকে বলে, বড্ড সহজ হলো তোমার মৃত্যুটা, তবে চিন্তা করো না, আমি তোমাকে সহজে ছেড়ে দিল উপরওয়ালা তোমাকে ছাড়বে না। শুনেছি পরকালে স্বামী স্ত্রীর দেখা হয়, আমি চাই না পরপারে আবারও তোমার নোংরা মুখশ্রী দর্শন করতে। ওপারে আমাদের আর দেখা না হোক মইনুল, আমাদের আর দেখা না হোক। ভাবনার মাঝে নীলাশার ছেলে কেঁদে ওঠে। নীলাশার ছেলেকে ভালোবাসায় বুকে জড়িয়ে নেয়। সবাই আফসোস করছে, হায় হায় করছে। 40 দিন পেরোতে না পেরোতে এতিম হলো ছেলেটা। পোড়া কপাল হলে যা হয় আর কি, সত্যিই পোড়া কপাল। 10 বছর পর একটানা 7 দিন বৃষ্টি শেষে রোদের মুখ দেখেছে ধরণী। সকাল থেকে আজ রোদ। এক প্রতিবেশী বলছে, কি ভালো ভাগ্য রে তোর দিলাশা, আমরা ভেবেছিলাম তোর বিয়ে হবে বাদলা দিনে, কোনো মজা নেই। কিন্তু দেখ, ঠিক সময় মতো এসে রোদ উঠে গেছে। পাশে থেকে নীলাশা বলে, হ্যাঁ কাকিমা, আমার দিলাশা খুব ভালো ভাগ্য, নয়তো কি এমন নায়কের মতো সোনার টুকরো বর পায়। দিলাশা লজ্জায় আঁচলে মুখ লুকায়। সত্যি ভাগ্য দিলাশাকে হতাশ করেনি। স্বাভাবিক জীবনে ফিরে আসতে ওর সময় লেগেছিল। পুরুষ মানুষদের থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু সেই বিশ্বাস আবারও ফিরিয়ে দেয় মাহির। ওদের অ্যারেঞ্জ ম্যারেজই, তবে দিলাশা মাহিরকে সব সত্যি জানিয়ে দেয় বিয়ের আগে।
ভেবেছিল হয়তো বাকি সম্বন্ধগুলোর মতো এটাও ভেঙে যাবে, কিন্তু মাহির উল্টো বিয়ের ডেট এগিয়ে দেয়। মাহিরের বক্তব্য হলো, আজকালের মেয়েরা নিজের ইচ্ছায় সতীত্ব বিলিয়ে দেয়, অথচ তারা দিব্যি স্বামীর থেকে তা গোপন করে স্বামীকে ঠকিয়ে ভালো আছে। তাহলে আপনি কেন পারবেন না ভালো থাকতে? আপনি ধর্ষিতা নন দিলাশা, আপনি পবিত্র, আপনি সৎ। আর এমন একজন রমণীকে জীবনসঙ্গী হিসাবে পেতে আমি দেরি করতে চাই না। বাকি আরো যারা এসেছিল, ব্যক্তিগতভাবে কথা বলার পর তারা দিলাশার দিকে কেমন নিচু দৃষ্টিতে তাকাতো, আর বাড়ি গিয়ে না করে দিত সম্পর্কের জন্য। কেউ কেউ তো দিলাশাকে আজব রকম প্রশ্ন করত, কে ছিল, কতজন, কিভাবে করেছে, কখন, কোথায়। এসব যা শুনে দিলাশা অপ্রস্তুত হয়ে যেত। কিন্তু মাহিরের সাথে দেখা করে সে শান্তি পেয়েছে। তার বিশ্বাস এই মানুষটা তাকে ভালো রাখবে, সে সুখী হবে। বোনের সুখ দেখে নীলাশাও সুখী। নীলাশার ছেলের বয়স 10, সে এবারে 4র্থ শ্রেণীর ছাত্র, বেশ মেধাবী। দৌড়ে এসে বলছে, বর এসেছে, বর এসেছে। আম্মু, ছোট আম্মু, বর এসেছে। ছোট আম্মুকে নিয়ে যাবে, সাথে আমি কিন্তু যাব। নিশ্চয়ই বাবা, তুমি যাবে। ছেলেটি নিচে চলে যায়। রুম খালি, শুধু 2 বোন বাদে আর কেউ নেই। দিলাশা উঠে বোনের কাছে গিয়ে বলে, ধন্যবাদ আপা। সে কি রে, আমাকে আবার এখন কেন ধন্যবাদ দিচ্ছিস? সবকিছুর জন্য। আমি জানি আমার ভালো থাকার পিছনের কারিগর তুমি। আল্লাহর পরে আমার জীবনের সবচেয়ে বড় অবদান তোমার। আমি জানি মইনুলের হত্যাকারীও তুমি। নীলাশা স্তব্ধ হয়ে থাকে, তারপর বোনকে জড়িয়ে ধরে গভীরভাবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।